আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৯০তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল। ইসির উপর আস্থা আছে বিএনপির। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা তাগিদ মির্জা ফখরুলের। দ্বিতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইসির। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা। দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ইসি আনোয়ারুল। কমিশনের সামনে চলছে ছাত্র দলের বিক্ষোভ। দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে। অভিযোগ ছাত্র শিবিরের। ভোট স্থগিত হলে আন্দোলনের হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে হুম্মাম কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে জবানবন্দি। মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও রুমিন ফারহানাকে নোটিশ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক। আজ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। তিনি দেশের ইতিহাসে এক অনিবার্য অধ্যায়। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্ত রিপোর্ট। একটি রাষ্ট্রের জন্ম কেবল বিজয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না। প্রকৃত রাষ্ট্র জন্ম নেয় বিজয়ের পরের অনিশ্চয়তা, ভাঙন আর পুনর্গঠনের সংগ্রামে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের মুহূর্ত যতটা গৌরবের, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র নির্মাণের পথ ততটাই ছিল দ্বিধাগ্রস্ত ও রক্তাক্ত। এই সংকটময় ইতিহাসের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভূত হন একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি সময়ের প্রতিনিধি হয়ে, যা একসময় তাকে নিয়ে আসে ইতিহাসের মোড় ঘুরানো এক অধ্যায়ে, ৭১-এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম মনসুর রহমান, পেশা ছিলেন রসায়নবিদ। বগুড়ায় ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে জিয়াউর রহমান চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় শহীদ জিয়ার কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, যে নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। অন্যদিকে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও আদর্শের প্রভাব দেশের রাজনীতিকে জাগ্রত রাখবে বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দ্বিতীয় দফা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন ইসি। সেই অনুযায়ী আগামী ২২ জানুয়ারি সব ভোট কেন্দ্রে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। ১ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি।
2রা ও 3রা ফেব্রুয়ারি ব্যালট এবং নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে কমিশন। এদিকে নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, বড় বা ছোট দল হিসেবে কাউকে বিবেচনা করা হচ্ছে না ইসে। নির্বাচনে অংশ নেওয়া সব দলই কমিশনের চোখে সমান বলেও যোগ করেন তিনি। কমিশন কোনো চাপ নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। এদিকে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি করছে ছাত্রদল। বেলা 11:15টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে। সকাল থেকেই মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র নেতারা সেখানে অবস্থান নেয়। আপিল শুনানিতে যেটি মনে হয়েছে যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদের বক্তব্য তাদের স্ব পক্ষে যেভাবে রেখেছেন, ভোটের মাঠেও তারা সেইভাবে কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন মনে করে। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 21 জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিনই প্রতীক বরাদ্দ করা হবে। 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মনোনয়ন প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে আবেদন করতে হবে। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মিজান, প্রার্থিতা প্রত্যাহার নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিজান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে থেকে যে প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে এটি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে এবং শুধুমাত্র এটি যে আজকে বা কালকে 2 দিনই প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বিষয়টি এরকম নয়। মনোনয়নপত্র যখনই বাছাই হয়ে গেছে, বাছাইয়ের পর থেকে যে কোনো সময় প্রার্থিতা প্রত্যাহার করা যেত, কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ এবং আগামীকাল এই 2টি কর্মদিবসে অর্থাৎ বিকেল 5টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা মহানগরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর তিনি রিটার্নিং কর্মকর্তা। এর বাইরে যদি আপনাকে সারা দেশের কথাই বলি, তাহলে সারা দেশে যারা জেলা প্রশাসক বা ডিসি আছেন তারা ওই সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইএনও যারা রয়েছেন তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা। সেই ক্ষেত্রে কোনো প্রার্থী যদি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তাহলে তিনি ওই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে আবেদন জমা দিতে হবে এবং সেই আবেদনটি মঞ্জুর হলেই তার প্রার্থিতা প্রত্যাহার হয়ে যাবে। ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেটি সেগুনবাগিচায় অবস্থিত অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে এখন পর্যন্ত ঢাকা মহানগরের যে আসনগুলো রয়েছে কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। আমরা অতীতের অভিজ্ঞতায় বলতে পারি যে প্রার্থিতা সাধারণত প্রত্যাহার করা হয় যে যেসব আসনে নিজ দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে, অর্থাৎ বড় দল যাদের মনোনয়ন দেয় সেটা বড় হোক ছোট হোক, তার বাহিরে যারা প্রার্থী হন, স্বতন্ত্র প্রার্থী হন, যাদেরকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসাবে বলে থাকি, যদিও আইনে ভাষায় কোনো বিদ্রোহী বলে শব্দ নেই, এইসব প্রার্থীদেরই দল থেকে বোঝানোর চেষ্টা করা হয় যেন তারা প্রত্যাহার করেন। সেই ক্ষেত্রে আমরা যেমন জানি যে ঢাকা মহানগরের যদি আসনগুলো বলি, যেমন ঢাকা 12 আসনে বিএনপি নেতা সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন। আবার যদি আমরা পটুয়াখালীর কথা বলি, পটুয়াখালীতে নুরুল হক নূরকে বিএনপি জোটের মনোনয়ন দিয়েছে, সেখানে বিএনপি নেতা হাসান আল মামুন সেখানে প্রার্থী হয়ে আছেন। এরকম নড়াইলে মিজান, ধন্যবাদ আপনাকে। দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শাকসু নির্বাচন বন্ধ করার
চেষ্টা চলছে। সাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে যদি এই নির্বাচন বন্ধের চেষ্টা করা হয় তবে তার প্রতিবাদে লাগাতার ও কঠোর কর্মসূচি পালন করবে ছাত্র শিবির। শিবির সভাপতি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন সাকসু নির্বাচন বানচালের জন্য প্রথম থেকে ষড়যন্ত্র করে আসছে। তারা নির্বাচনে তেমন কোনো প্রচারণা না চালিয়ে এখন শেষ মুহূর্তে আইনি মারপ্যাচ ব্যবহার করে ভোট স্থগিতের চেষ্টা করছে। এই সময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, সাকসু নির্বাচন নিয়ে কোনো অনমনীয়তা দেখালে তার জন্য কঠোর মূল্য দিতে হবে। শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে, সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। এরপর সাক্ষ্য দেবেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সাক্ষ্যে গুমকালীন ঘটনাবলীর বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগীরা। এদিকে জুলাই গণ আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 1। আসামিদের 26 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আসলে 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো আসামি পক্ষের যুক্তি উপস্থাপন চলছে। সকালে গুমের মামলায় গ্রেফতার 3 সেনা কর্মকর্তা ও আশুলিয়ার মামলার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 6 বছরের একজন শিশু যে ওই দিন 19 জুলাই 2024 তারিখ তার বাড়ির ছাদে খেলা করছিল, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই রিয়াগব সহ 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে 12 জনকে। তার মধ্যে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 39 আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 23 জন আসামি উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9টার দিকে কড়া নিরাপত্তায় চিন্ময় দাস ব্রহ্মচারী সহ আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো আদালত পাড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে। 2024 সালের 26 নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সংঘর্ষের এক পর্যায়ে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আদালতে পলাতক 16 আসামির পক্ষে একজন আইনজীবী ছিলেন। কারাগারে থাকা 22 আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগামী 2রা ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে লেখা নোটিশে আজকের মধ্যে তাদের নির্বাচনী এলাকায় বিশাল আকৃতির ছবি অপসারণ করার কথা বলা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা ১৯। ঢাকার সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের পরিবর্তে এখানে ১০ দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুক। করছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাভার উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা ১৯ আসন। স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা ৯ লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকেই এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে, সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন। নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং ২ বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা ১৭ বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে, সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ ১০ দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুক। যানজট মুক্ত সাভার যেন নিশ্চিত হয়, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে, সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জের চাষারায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নারায়ণগঞ্জ ৫ আসনে। এটি মূলত শীতলক্ষা নদীর দুপার বলা চলে নারায়ণগঞ্জ বন্দর এবং সদর নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ৯ জন। তবে এই ৯ জন প্রার্থী সবাই ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন নারায়ণগঞ্জের যে প্রধান যে সমস্যা যানজট এবং যে জলাবদ্ধতা সহ বিভিন্ন মশার যে উপদ্রব রয়েছে, সেগুলো সমাধানে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তবে এই নারায়ণগঞ্জে যেহেতু শিল্পনগরী হিসেবেও এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন কিন্তু এখনও ছোঁয়া পড়েনি এই নারায়ণগঞ্জবাসীর কপালে। তবে তারা প্রত্যাশা করছেন যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই নারায়ণগঞ্জের এই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI।
জানিয়েছে সংস্থাটি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মিলন হোসেন নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার এবং লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার MN মোর্শেদ। তিনি জানান, গত বছরের 29 সেপ্টেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন। দীর্ঘ খোঁজাখুঁজির পর 18 নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জ্যোৎস্না বেগম। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ের আভাস ঢাকা 9 আসনে। একদিকে বিএনপি, জামায়াতে ইসলামী আর অন্যদিকে এনসিপির বর্তমান ও সাবেক প্রার্থী। প্রচারণায় পিছিয়ে নেই কেউই। তবে ভোটাররা বলছেন, প্রতীক নয়, সততা ও কাজ দেখেই তারা ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসন। তবে বিগত 2 যুগের বেশি সময়ও দুর্ভোগ কমেনি এই এলাকার বাসিন্দাদের। বর্ষাকালে ডুবে যায় সড়ক, আর শীতকালে গ্যাসের সংকট। এছাড়া ভয়াবহভাবে বেড়েছে মাদক ব্যবসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় এলাকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিতে দেখা গেছে নেতাকর্মীদের। হাস্যোজ্জ্বল এবং নিবেদিত একজন প্রাণ, যার পিছনের ব্যাকগ্রাউন্ড একদম স্বচ্ছ, যে নাকি দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না, মাদকের সাথে আপোষ করবে না, এবং এলাকার উন্নয়ন, ঢাকা 9-এর উন্নয়নের জন্য সে সর্বাগ্রে সবার আগে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ও দেশবাসী ভাই, আমরা ধানের শীষে ভোট চাই। আমরা মনে করি যে বিএনপি এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। তবে বেশিরভাগ বাসিন্দারাই চাইছেন সুষ্ঠু নির্বাচন। যেই আসুক, আমরা চাই যে একটা শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। যে যোগ্যতমান হ্যাঁ আমরা চাই। তারপরে যাকে পছন্দ তাকে আমি দেবো। আমাদের প্রত্যাশা একটাই, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আবার অনেকেই চাইছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি। আমাদের যারা নিরাপত্তা দিতে পারবে তাতেই আমরা ভোট দিব। শান্তি পাইলে তো আর গরিব মানুষ কিছু চায় না। যেন আমরা নিরাপত্তাভাবে থাকতে পারি এমন প্রার্থীকেই আমরা এবং নির্বাচিত করতে চাই। যোগ্য প্রার্থীরাই বিজয়ী হবে জানিয়ে এলাকাবাসী বলেন, দেশের স্বার্থে নিয়োজিত থাকবেন যে প্রার্থী, তাকেই ভোট দেবেন ঢাকা 9 আসনের বাসিন্দারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নবাবগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। ঢাকা 1 আসনের নির্বাচনী খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি ঢাকা 1 আসনে। ঢাকার নবাবগঞ্জ এবং দোহারে 2টি উপজেলা নিয়ে গঠিত ঢাকা 1 আসন নানা কারণে কিন্তু সমৃদ্ধ। এই আসনে আসলে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হবার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী হয়েছেন খন্দকার আবু আশফাক এবং জামাত ইসলামের প্রার্থী হয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। তাদের মধ্যে আসলে মূল মেরুকরণ এবং সমীকরণ খোঁজার চেষ্টা করছে সাধারণ ভোটার, এবং তারা বলছেন যে এলাকার সার্বিক উন্নয়নে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো দূর করবেন তাদের নবনির্বাচিত যে সংসদ সদস্য হবেন তিনি, এবং তারা আসলে দেখে শুনে ভোট দিতে চান। কারণ বিগত সময়গুলোতে যে কমতিগুলো তাদের মধ্যে রয়েছিল, আশ্বাস দেওয়ার পরও তারা যেভাবে আসলে ঠকেছেন, বিশেষ করে বলতেই হয়, সেই আর পুনরায় সেইভাবে যাতে ঠকতে না হয়, এর জন্য কিন্তু তারা এবার বেশ সচেতন এবং সচেতনতার সাথে আসলে ভোট দেবেন। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে ঢাকা 1 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। তৃতীয়বারের মতো পর্দা নামলো আকিজ ভেঞ্চার লিমিটেডের কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট আকিজ ভেঞ্চার ফ্যান্টাসি ক্রিকেট 2025। টুর্নামেন্টের স্লোগান ছিল, ব্যাটে বলে দুরন্ত, লড়াই হবে দুর্দান্ত। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্রিকেট মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। আকিজ ভেঞ্চার লিমিটেডের অ্যাডমিন ডিপার্টমেন্ট ও ইভেন্ট টিমের তত্ত্বাবধানে 30টি দলের জমজমাট এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নিয়ে SCM টাইটান্সকে 9 উইকেটে হারায় IACD। ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ডক্টর শরীফ উদ্দিন, আকিজ ভেঞ্চার লিমিটেডের CFO মোহাম্মদ মুখলেসুর রহমান আখতার, অডিট GM জাইদ আল মাহমুদুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছেন। দেশটির রন কোর্দোবার আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে ফুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেছেন, দেশ এক গভীর বেদনায় রাত অতিক্রম করছে। দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, অন্তত 30 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। নতুন বছরে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালক মাহির আলী খান রাতুল এবং সিইও মোহাম্মদ জাহিদ ইবনে রশিদ উপস্থিত ছিলেন। সকলের ভালোবাসার চ্যানেল এবং আমরা যে ইউনাইটেড। এবারে খেলার খবর। সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। আইসিসিকে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন করার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। বিসিবির সাথে আলোচনা শেষে খেলা না খেলার ব্যাপারে 21 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। পরাগ আরমানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে এই সময়সীমার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। সেই সভাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আবারও জানায়, আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ইচ্ছুক তারা, তবে কোনো অবস্থাতেই ভারতে নয়, ভেন্যু পাল্টাতে হবে। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথাও জানায় বিসিবি, কিন্তু আইসিসি ভেন্যু কিংবা সূচি পাল্টাতে অপারগ। সি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আইসিসি প্রতিনিধির দলকে দিয়েছিল বিসিবি। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশকে আর ভারতে আসতে হবে না, কিন্তু বিসিবির এই প্রস্তাবেও সাড়া দেয়নি আইসিসি। ঘটনার শুরু 3 জানুয়ারি থেকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। তারপর থেকে আইসিসির সঙ্গে চলে আলোচনা, কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি আইসিসি। টাইগাররা যদি নিজেদের দাবিতে অনড় থেকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে বদলি হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর চিন্তাভাবনা করে রেখেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 90তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল, ইসির উপর আস্থা আছে বিএনপির, নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা তাগিদ মির্জা ফখরুলের। দ্বিতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইসির, 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা, দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ইসি আনোয়ারুল, কমিশনের সামনে চলছে ছাত্র দলের বিক্ষোভ। দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে, অভিযোগ ছাত্র শিবিরের, ভোট স্থগিত হলে আন্দোলনের হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে হুম্মাম কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে জবানবন্দি, মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও রুমিন ফারহানাকে নোটিশ, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।